গল্পটি শুরু হয় ১৯৮৭ সালে। মাঝরাতে অঙ্কুর নামে এক নারী তার সদ্যজাত শিশুকে নিয়ে একটি নির্জন গুহার দিকে হাঁটে। সে ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতে শুরু করে। তার চোখ অশ্রুতে ভরা, হাত কাঁপছে, ঠোঁটে প্রাচীন মন্ত্র ফিসফিস করে উচ্চারণ করছে। সে একটি হাতুড়ি ও পেরেক তোলে। এরপর ভয়ঙ্করভাবে সেই অবুঝ শিশুটিকে একার ধারে আঘাত করতে থাকে। নিজের সন্তানের রক্তাক্ত হাত দেখে অঙ্কুর কান্নায় ভেঙে পড়ে। সে কাছের একটি পুকুরে রক্ত ধুতে চায়, কিন্তু হঠাৎ বাতাসের ঝটকায় তার পাশে রাখা মশালটি নিভে যায়। ভয় আর আতঙ্কে অঙ্কুর পেছনে ঘোরে, কিন্তু সঙ্গে সঙ্গে এক অদৃশ্য শক্তি তাকে পানিতে টেনে নেয়। জ্ঞান ফিরে সে দেখে তার চারপাশে মুখোশ পরা নারীরা নাচতে শুরু করে, যেন কোনো এক অদ্ভুত রিচুয়াল চলছে। তারা অদ্ভুত মন্ত্র পাঠ করছিল। অঙ্কুর পেছনে তাকিয়ে দেখে আর এক মুখোশধারী নারী সেখানে দাঁড়িয়ে আছে। বিভ্রান্তি ও ভয়ে অঙ্কুর তার দিকে তাকায়, আর সেই নারী ধীরে ধীরে তার কপালের মাঝখানে একটি পেরেক ঢুকিয়ে দেয়, ঠিক দুই চোখের মাঝখানে। এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। এরপর ২০২৪ সাল। তাদের সন্তান হানিফ ও বিয়ন্ড স্কুল থেকে বাড়ি ফিরে। তারা উঠোনে এলে দাদি বলে, ওপরে গিয়ে জামা বদলাও, এরপর একসাথে দুপুরের খাবার খাবো। ঠিক তখনই তাদের চাচা কাদের এসে হাজির হন। তাকে দেখে দুই বাচ্চা আনন্দে দৌড়ে যায়। তারই কাদেরকে কিছু টাকা দিয়ে বলে সে আর সাহায্য করতে পারবে না। কাদের জানায় সে টাকা নিতে আসেনি, বিষয়টা তাদের মাকে নিয়ে। তারই বলে সে কাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করতে মানা করেছিল। কাদের ব্যাখ্যা করে ইয়াদি ফোন করে বলেছে তাদের মায়ের অবস্থা আরও খারাপ হয়েছে, তিনি হয়তো মারা যাচ্ছেন, কিন্তু মনে হয় কারোর জন্যই অপেক্ষা করছে। তারই ক্ষিপ্ত হয়ে বলে মা তো তাদের ছেড়ে গিয়েছিলেন। কাদের বোঝানোর চেষ্টা করে পুরনো ক্ষোভ ভুলে যাওয়ার সময় এসেছে, কিন্তু তারই তাতে রাজি নয়। কাদের জিজ্ঞাসা করে যদি কিছু ঘটে যায় তবে কি তারই আফসোস করবে না। তাই তখন তাকে বিদায় জানায় এবং বলে বাচ্চাদের জন্য এখন দুপুরের খাবার তৈরি করতে হবে। কাদের তখন জিজ্ঞাসা করে তোমার সন্তান যদি একদিন তোমাকে এভাবে অবহেলা করে তাহলে কেমন লাগবে। পরের দিন তারা তাদের মায়ের গ্রামে আসে। ইয়াদি তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। ঘরে ঢুকে বিয়ন একটি পেন্টিং দেখে বলে দাদি কত সুন্দর ছিলেন। হানিফ বলে ওটা তো অনেক আগের ছবি, এখন নিশ্চয়ই দাদির চেহারা একদম বদলে গেছে। কাদের ইয়াদিকে জিজ্ঞাসা করে তুমি কি এখন এখানেই থাকো। ইয়াদি বলে তোমার মায়ের অবস্থা খারাপ হওয়ার পর থেকে। সে বলে তাকে একা ফেলে যাওয়ার কথাটা ভাবতেই পারি না। এমন সময় হঠাৎ ঘন্টার মতো শব্দ হয়, অঙ্কুরের চুরির আওয়াজ। ইয়াদি একটি শান্তিময় গান চালিয়ে বলে এই গানটা অঙ্কুনকে শান্ত করে। তাদের ধীরে ধীরে অঙ্কুনের কাছে গিয়ে বলে আমি আর তারি তোমাকে দেখতে এসেছি, তোমার নাতি নাতনিরাও এসেছে। তারি হানিফকে কাছে নিয়ে গিয়ে বলে আমি আর আমার সন্তানদের তোমাকে দেখাতে এনেছি। তারপর সে বিয়নকে পরিচয় করায়। বিয়ন অঙ্কুনের হাত ধরে নম্রভাবে সালাম জানায়, কিন্তু হঠাৎ অঙ্কুন তার হাত শক্ত করে চেপে ধরে। সবাই ভয় পেয়ে যায়, সবাই মিলে বিয়নকে ছাড়িয়ে নেয়। ইয়াদি তখন ধীরে ধীরে বলে আমি জানি তুমি তোমার নাতি নাতনিকে দেখে খুশি, কিন্তু ওদের ভয় পেও না। রাতে কাদের ইয়াদিকে জিজ্ঞাসা করে মায়ের অবস্থা কবে থেকে খারাপ। ইয়াদি বলে প্রায় 1 মাস হলো। কাদের অবাক হয় এত দেরিতে কেন জানানো হলো। ইয়াদি ব্যাখ্যা করে তোমার মা তোমাদেরকে জানাতে নিষেধ করেছিল, তারই ভাবে ও চাইছিল না আমরা ফিরি। ইয়াদি বলে ডাক্তাররা যখন হাল ছেড়ে দেয় তখন আমি স্থানীয় তান্ত্রিক কি হুইসেন এর সাহায্য নেই। তারই জিজ্ঞেস করে ডাক্তাররা কি বলেছে। ইয়াদি বলে ডাক্তারদেরও কোনো ধারণা নেই। কাদের বলে কি হুইসেনকে আবার ডাকা উচিত, কিন্তু তারই বলে আমাদের মায়ের ডাক্তার দরকার, কোনো তান্ত্রিক নয়। আমি 3 দিনের বেশি থাকবো না। কাদের তখন বলে তুমি আর কতদিন রাগ করে থাকবে, যদি তোমার সন্তান তোমার সঙ্গে এমন করতো। তারই রেগে গিয়ে বলে আমার সন্তানদের এই ব্যাপারে টেনো না, এটা আমার আর মায়ের ব্যাপার। পরের দিন হানিফের খেলনা হারিয়ে যায়। তারই বিয়নকে বলে গিয়ে খুঁজে দিতে। বিয়ন খোঁজ করতে করতে অঙ্কুনের ঘরের কাছাকাছি যায়, তখন শুনতে পায় খেলনার আওয়াজ আসছে ভেতর থেকে। সে ধীরে ধীরে ঘরে ঢোকে, বিছানার নিচে খেলনা দেখতে পায়, নিচু হয়ে ঢুকে পড়ে। খেলনা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ অঙ্কুন কাঁপতে শুরু করে, তার শরীর ঝাঁকুনিটায়। বিয়ন কিছু বুঝে ওঠার আগেই অঙ্কুন তার ওপর পড়ে যায়। বিয়ন চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। কাদের ও তারই ছুটে ঘরে আসে। কাদের সঙ্গে সঙ্গে তার মাকে তুলে বিছানায় শোয়ায়। যদিও অঙ্কুন তখনও ভয়ঙ্করভাবে কাঁপছে। সে হানিফ ও বিয়নকে বের হয়ে যেতে বলে। তারই বাচ্চাদের নিয়ে বাইরে যায়। ইয়াতি দ্রুত শান্তিময় গানটি চালায়, যা ধীরে ধীরে
অঙ্কুনকে শান্ত করে তোলে। কিন্তু যখন সবাই ভাবে সব ঠিক হয়ে গেছে, তখন হঠাৎ করে অঙ্কুন উঠে বসে এবং কাদের গায়ে বমি করে দেয়। এরপর আমার অচেতন হয়ে পড়ে। হতবুদ্ধি কাদের ইয়াতিকে বলে, কি হুসেনকে এখনই ডেকে আনো। এরপর দেখা যায় হুসেন মন্ত্রপাঠ করতে করতে রিচুয়াল শুরু করে। এতে অঙ্কুনের শরীর মোচড়াতে থাকে। তিনি তারের দিকে ফিরে বলেন, এসো। তারি এগিয়ে গেলে তিনি বলেন, মোরিঙ্গা পাতাগুলো বেটে দাও। দ্বিধায় পড়ে তারি পাতাগুলো বাটতে শুরু করে। হুসেন মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিল এবং একটি ছুরি দিয়ে শশা কাটে, কিন্তু সেখান থেকে বের হয় রক্ত। তিনি সেই রক্ত একটি পাত্রে সংগ্রহ করেন। তারিকে থামতে বলেন এবং বাটা পাতা সেই রক্তে পাত্রে মিশিয়ে ফেলেন। এরপর কাদেরকে ডাকেন এবং একটি ফল হাতে দিয়ে বলেন, আমি যখন বলবো বসাও, তখনই বসাবে। তিনি অঙ্কুনের দিকে এগিয়ে যান। অঙ্কুনের শরীর আবার বিকটভাবে কাঁপতে ও মোচড়াতে শুরু করে। হুসেন তার শরীরের রক্ত ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠতে শুরু করে আর অঙ্কুন যন্ত্রণায় ছটফট করে। হঠাৎ ঘরের আলো ঝাপসা হতে শুরু করে। অঙ্কুন হঠাৎ হুসেনের গলা চেপে ধরে। হুসেন আতঙ্কে চিৎকার করে বলে, এখন বসাও। কাদের সঙ্গে সঙ্গে বসিয়ে দেয় আর হুসেন অঙ্কুনের কপাল থেকে একটি সূচ বের করে আনে। তিনি আবার বসাতে বলেন, আরেকটি সূচ বের করেন। এভাবে একে একে তার মুখ থেকে কয়েকটি সূচ বের করা হয়। অঙ্কুনের চিৎকারে বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। শেষে অঙ্কুন শান্ত হয়ে আসে, কিন্তু মুহূর্ত পরে তার শরীর আবার কাঁপতে শুরু করে। তারপর হঠাৎ নিথর হয়ে যায়। কাদের ও তারির স্তব্ধ হয়ে দেখে তার শরীর মৃতদেহে রূপান্তরিত হয়েছে। পরে হুসেন জানায়, এই সূচগুলো আসলে তাবিজ সূচ, যেগুলো অঙ্কুনকে মরতে দিচ্ছিল না। তিনি কাদেরকে বলেন, এই সূচগুলো সাবধানে রাখতে হবে, কারণ এগুলো আবার যে স্থান থেকে এসেছে সেখানে ফেরত দিতে হবে। ইয়াতি এসে জানায়, পাড়ার কেউই অঙ্কুনের দেহ দাফনের সাহায্য করতে রাজি না। হুসেন তখন বলে, তার মৃত্যুর ঘোষণা করা যাবে না এবং সাধারণভাবে তাকে কবর দেয়া যাবে না। এর পরিবর্তে টিয়ন বৃহস্পতিবারে তাকে পাথরের গুহার পুকুরে জল সমাধি দিতে হবে। তারই প্রশ্ন করে, এই নিয়মগুলো কার? হুসেন উত্তর দেয়, এটা এক ধরনের রিচুয়াল, এটা মানতেই হবে। তিনি বলেন, অঙ্কুনের দেহ সাধারণ নয় এবং মনে করিয়ে দেয়, ক্লিয়ন বৃহস্পতিবার এখন থেকে 7 দিন পর। আজ সকালে তার দেহ ধুয়ে জারিক কাপড়ে জড়িয়ে ফেলো। পরের দিন সকালে কাপা হাতে, চোখ কান্নায় ফুলে ওঠার দৃষ্টিতে তারই ধীরে ধীরে মায়ের মৃতদেহ গোসল করায়। ইয়াতি নীরবভাবে সাহায্য করে। তার মুখেও গভীর শোকের ছাপ। কিন্তু যখন তারা অঙ্কুনের পিঠ ধোয়ার জন্য তাকে উল্টায়, তখন হঠাৎ মৃতদেহ বলে ওঠে, চলে যাও। তারা আতঙ্কে পড়ে তাকে ফেলে দেয় এবং দূরে সরে যায়। সেই রাতে তারই প্রার্থনায় বসে আছে। তখন ইয়াতি এসে তার পেছনে বসে। তারি সেটা বুঝলেও প্রার্থনা চালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারি দেখে ইয়াতি তার সামনে থেকে এগিয়ে আসছে। সে তখন ঘুরে দেখে পেছনে কেউ নেই, সামনেও কেউ নেই। হঠাৎ অঙ্কুনের ভয়ঙ্কর কণ্ঠস্বর, চলে যাও। তার এই আতঙ্কে মুখের কাপড় খুলতে যায়, কিন্তু পেছনে ছিল অঙ্কুন। কিছুক্ষণ পরে আবার অদৃশ্য হয়ে যায়। এরই মধ্যে বিয়ন তার দরজার বাইরে অঙ্কুনের চুরির শব্দ শুনতে পায়। ভয় পেয়ে হানিফকে জাগাতে চেষ্টা করে, কিন্তু সে গভীরভাবে ঘুমে। আবার শব্দ আসে। দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে মনে হয়। বিয়ন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। খুলে দেখে কেউ নেই। চারিদিকে তাকিয়ে সে দরজা বন্ধ করে, কিন্তু আমরা দেখি তার ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে অঙ্কুন। বিয়ন আবার বিছানায় শুয়ে পড়ে। হঠাৎ অঙ্কুনের চেয়ার দুলতে শুরু করে। ভয়ে সে চোখ মেলে দেখে চেয়ারে অঙ্কুন বসে আছে, আর তখন কম্বলের নিচেও অঙ্কুন। বিয়ন চিৎকার করে ঘর থেকে দৌড়ে বের হয়। তারির সঙ্গে ধাক্কা লাগে আর বলে, দাদি বিছানায় ছিল, কিন্তু সেখানে কেউ নেই। পরদিন হানিফ লাইভে তার দাদির বাড়ি দেখায়। তখন বিয়ন তাকে ফোন করে, কিন্তু সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। হানিফ তার দাদির ড্রেসিং রুমে ঢুকে আলমারির ভেতরে লুকায়। বিয়ন চারিদিকে খুঁজতে থাকে। হঠাৎ এক মুখোশধারী নারী দেখা দেয়। হানিফ বলে, আলমারির ভেতরে কেউ আছে। বিয়ন ভয়ে ভয়ে আলমারির দিকে এগিয়ে যায়, আর হানিফ সেই মুহূর্তে ভিডিও করে। কিন্তু যখন বিয়ন আলমারি খুলে দেখে ভেতরে কেউ নেই, সে আলমারি বন্ধ করে। হানিফের ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তখন হানিফ দেখতে পায় চেয়ারের নিচে একটা মুখোশ পড়ে আছে। সেই রাতে কাদের একটি মেসেজ পায়, যেখানে লেখা ছিল তার 40 মিলিয়ন রুপিয়া বকে আছে এবং তার 14 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তা না হলে 20% জরিমানা গুনতে হবে। এতগুলো টাকা কোথা থেকে আসবে ভাবতে ভাবতে
কাদের হঠাৎ কিছু নারীর মন্ত্র উচ্চারণের আওয়াজ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে ঘরে ঢোকে এবং দেখে কয়েকজন নারী অঙ্কুনের লাশের চারপাশে বসে আছে। তারা সবাই ধীরে ধীরে তার দিকে তাকায়, কিন্তু কাদের যখন লাইট জ্বালায় তখন তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। পরদিন কাদের তারিখে বলে মায়ের উইল নিয়ে আলোচনা করতে, কিন্তু তারিখ খেপে যায়, বলে মায়ের লাশ এখনো বাড়িতে আর তুমি উইল নিয়ে ব্যস্ত। কাদের বলে কাজটা শেষ করতেই হবে। তারি তাকে দোষ দেয়, তুমি কি একটু দুঃখ পাওনি? কাদের জবাবে বলে দুঃখ পাই, কিন্তু সামনে এগোতে হবে। তারি তাকে অভিযুক্ত করে যে তোমার গোপন উদ্দেশ্য আছে। কাদের রেগে বলে আমি না বললে তুমি আসতেই না, তুমি তো মার সঙ্গে কথা বলতেও মানা করেছিলে। এদিকে হানিফ মুখোশ পরে আয়নায় দেখে তার নিজের মুখ নয়, তার দাদির মুখ দেখা যাচ্ছে। পরে বিয়ন ঘরে ঢুকে দেখে হানিফ দাদির চেয়ারে বসে দুলছে। সে ভয় পেয়ে ধীরে ধীরে হানিফের কাছে যায়, ডাকে, কিন্তু হানিফ কোনো সাড়া দেয় না। সে তখন তাকে ছোঁয়ার চেষ্টা করে। হানিফ হঠাৎ ঘুরে তাকায়, বিয়ন চমকে ওঠে। মুখোশ কোথা থেকে পেয়েছে জিজ্ঞেস করলে হানিফ বলে কাকা কাদেরের ঘর থেকে। বিয়ন বলে এটা দাদির ছিল, ফিরিয়ে দাও। হানিফ বলে এটা পড়লেই দাদিকে দেখা যায়। বিয়ন তাকে বলে মৃতদের প্রতি সম্মান দেখাতে হয়, আত্মারা 7 দিন থাকে। হানিফ বলে সে বিশ্বাস করে না। বিয়ন বলে তারা শুনতে পায় এবং মুখোশটা ফিরিয়ে দিতে বলে। হানিফ মুখোশটা ড্রেসিং রুমে রেখে দেয়, কিন্তু আলমারির দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়। সেই রাতে বিয়ন হানিফের পাশে বসে ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে। হানিফ এখানে একজন পুরুষের মুখ দেখতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে বাইরে চলে যায়। তাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে বিয়ন ভয় দেখিয়েছে। তাই তাকে নিয়ে ঘরে ফেরে, দেখে বিয়ন তো বিছানায় আছে। বিয়ন জিজ্ঞাসা করে কি হয়েছে। হানিফ বলে তার মুখ অন্যরকম লাগছিল। তারই সন্দেহ করে আবার কি দুষ্টুমি করছো। হানিফ বলে না, সত্যি বলছি। কাদের বলে হয়তো স্বপ্ন দেখেছ। তারই বলে আমি তোমার সঙ্গে ঘুমাবো, চিন্তা করো না। কিন্তু সে বিছানায় শুয়ে দেওয়ার সময় দেখে মুখোশটা বিছানায় পড়ে আছে। সে সেটা তোলে এবং জিজ্ঞেস করে এটা কোথা থেকে এলো। এখানে হানিফ তাকে কিছুই বলে না। সে খুব ভয় পেয়ে গেছে। পরে হানিফ তারির কাছে ক্ষমা চায় এবং বলে সে এমন কিছু নিয়েছিল যা তার না, কিন্তু সে ফেরত দিয়েছে। তারি জিজ্ঞেস করে কেন নিয়েছিলে। হানিফ বলে কারণ সেটা পরে আয়নায় দাদিকে দেখতে পেতাম, আমি হয়ে যেতাম দাদি, একদম ছবির মতো। তাই তাকে বোঝায় আমি জানি তুমি দাদিকে খুব ভালোবাসো, কিন্তু অন্যের জিনিস নেওয়া ঠিক না। তখন হানিফ জিজ্ঞেস করে আমরা কখন বাড়ি যাব, আমি এখানে আর থাকতে চাই না। তারই বলে দাদিকে কবর দেওয়ার পরদিন বিয়ন হানিফকে জিজ্ঞেস করে তুমি কি এখনো আমার উপর রাগ করেছো। সে মাথা নাড়ে না। বিয়ন জিজ্ঞাসা করে তুমি কি ভয় পাচ্ছ। সে চুপচাপ মাথা নাড়ে। বিয়ন বলে আমিও। তারপর বলে এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। পরে তারি দেখে বিয়ন আর হানিফ ঘুমিয়ে আছে। ইয়াতি এসে জিজ্ঞেস করে যাবে। তারি বলে আমরা আগামীকাল সকালে যেতে পারি। ইয়াতি বলে বাস তো 3 দিন পর পর চলে, টিকিট পাওয়া যাবে না। কাদের বলে তোমরা যাও, আমি এখানেই থাকবো। পরদিন সকালে বিয়ন উঠে দেখে কাদের নেই। তারা মাকে আর কাদেরকে খোঁজে, ডাকে, কিন্তু কেউ নেই। বিয়ন বলে ওরা কিভাবে আমাদেরকে একা রেখে গেল। তারা বাড়িতে ঢোকে এবং দেখে অঙ্কুরের লাশ এখনো জায়গায় আছে। বিয়ন বলে চলো বাইরে অপেক্ষা করি। এদিকে কাদের এক নারীকে বলে তার মায়ের বাড়িতে আত্মারা ঘুরে বেড়ায়, তাদের সম্পর্ক আছে সেই তাবিজ সুচগুলোর সঙ্গে। সে বলে সে সেগুলো বিক্রি করে ঋণ শোধ করতে চায়, কারণ তাদের কাছে টাকা চাইতে তার ঘেন্না লাগে। এদিকে বিয়ন টয়লেটে যেতে যাচ্ছিল আর হানিফকে বলে সঙ্গে চল। তারা দুজনে ভয় পেতে পেতে ঘরে ঢোকে এবং পেছনে দেখা যায় অঙ্কুনের লাশ ধীরে ধীরে উঠে বসেছে। হানিফ বলে তাড়াতাড়ি করো। সে দরজায় টোকা দেয় এবং বিয়ন দরজা খুললে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে অঙ্কুন। ভয় পেয়ে তারা দৌড়ে বের হয়ে আসে। তারে জিজ্ঞেস করে কি হয়েছে। বিয়ন বলে দাদি। তারা সবাই আবার ঘরে ফিরে যায়, কিন্তু দেখে অঙ্কুনের লাশ আবার আগের জায়গাতেই পড়ে আছে। পরদিন সকালে কাদের চমকে ঘুম থেকে ওঠে, দেখে সে নগ্ন অবস্থায় এক কবরস্থানে পড়ে আছে। চারিদিকে তাকে সে দেখে তার পোশাক আশেপাশে ছড়িয়ে আছে। সে তাড়াহুড়া করে পোশাক পরে এবং দ্রুত জায়গা ছেড়ে চলে যায়।
পরে বাড়ি ফিরে এলে তারি তাকে ধমকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বাচ্চাদের একা ফেলে চলে যেতে পারো? কাদের দুঃখ প্রকাশ করে জিজ্ঞেস করে, তারা ঠিক আছে তো? তারি রেগে বলে, তারা মোটেই ঠিক নেই, বলে চলে যায়। পরে কাদের বাচ্চাদের সাথে বসে উপহার দেখায়, কিন্তু বিয়ন বলে সে গতরাতে তাদের একা রেখে গিয়েছিল। একথা শুনে কাদের দুঃখ প্রকাশ করে। এই সময় সে বলে গতরাতে দাঁতি জেগে উঠেছিল। সেই রাতে তারি দেখে অনেক মুখোশ পরা নারী অঙ্কুনকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে বিয়ন্দ আছে। তারা সবাই তারির দিকে তাকিয়ে বলে, তোমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করো না। বিভ্রান্ত তারে জিজ্ঞেস করে, কোন প্রতিশ্রুতি? কিন্তু তারা একই কথা বারবার বলতে থাকে এবং তাকে ঘিরে ফেলে। বিরক্ত হয়ে তারি আবার জিজ্ঞেস করে, কোন প্রতিশ্রুতি? কিন্তু তারা থেমে না গিয়ে বারবার একই কথা বলে। তারি পড়ে যায় আর নারীরা ধীরে ধীরে এগিয়ে আসে। সে বিয়ন্দের কাছে গিয়ে তাকে জাগাতে চেষ্টা করে। তখনই দেখে সবাই অদৃশ্য হয়ে গেছে। পরের দিন তারি মুখোশ পুড়িয়ে ফেলে। কাদের এসে জানায় হোসেন বলেছে তাদের মায়ের মরদেহ কিলিয়ন বৃহস্পতিবারে পানিতে ভাসাতে হবে। কিন্তু তারি বলে সে কিছুই মানে না, বরং কাদেরকে দোষ দেয় কারণ সে তান্ত্রিক কিনেছিল। তখন ইয়াদি এসে বলে সবকিছু প্রস্তুত, আর তারি কাদেরকে জানায় আজই তারা মাকে কবর দেবে। রাতে অঙ্কুনের লাশ কবর দেওয়ার পর তারা বাড়ি ফিরে আসে, কিন্তু দরজা খুলতেই একদল পোকামাকড় ভেতর থেকে বের হয়ে আসে। ভয় আর বিভ্রান্তি নিয়ে তারা ঘরে ঢোকে। তখন তারা দেখে অঙ্কুরের লাশ আবার ঘরের ভেতরে পড়ে আছে। তারা ইয়াদির বাড়ির দিকে যেতে চায়, কিন্তু পথে এক নারী বাধা দেয়। কাদের বলে চলো আমরা বাইরে যাই। পরের দৃশ্য দেখা যায় সবাই সোফায় ঘুমাচ্ছে, কাদের চেয়ারে বিশ্রাম নিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে সে জেগে উঠে দেখে সে অঙ্কুনের লাশের পাশে শুয়ে আছে। ভয় পেয়ে সে দৌড়ে পালাতে যায়, কিন্তু এক নারী তাকে আটকায়। সে যখন পালাতে যাচ্ছিল ঠিক তখনই সেই নারী আবার সামনে আসে। আতঙ্কে কাদের মাটিতে পড়ে যায়, আর সেই নারী তার দিকে এগিয়ে আসে। কাদের উঠে দাঁড়ানোর চেষ্টা করলে নিজে তার শক্তি দিয়ে কাদেরকে ছুরি মারে। সে সোজা গিয়ে পড়ে সুইমিং পুলে। পরের দিন সবাই কাদেরকে পুলে খুঁজে পায় এবং তাকে জাগানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পর তারা জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন হোসেন বলে সময় এসে গেছে। এরপর তারা গুহায় যায়, যেখান থেকে অঙ্কুন তন্ত্র সাধনা শুরু করেছিল। কাদের অঙ্কুনের লাশ কাঁধে করে পুকুরে নিয়ে যায়, আর হোসেন মন্ত্র পড়ে। শেষে হোসেন কাদেরের কাছে সুচ চায়। কাদের একটা থলি দিয়ে দেয়। হোসেন তা অঙ্কুনের কাফনের ভেতর রেখে লাশটি পানিতে নামিয়ে দেয়। রাতে তারি তার ব্যাগ খুলে দেখে ভেতরে সেই মুখোশ। কৌতূহলে আয়নার সামনে বসে সে মুখোশ পরে, আর তখনই ভীষণ তার চোখে ভেসে ওঠে অঙ্কুন কোলে এক শিশু নিয়ে বসে। শিশুটি উচ্চস্বরে কাঁদছে। স্বামী জিজ্ঞেস করে সেই শিশুটিকে দুধ খাওয়াচ্ছে না কেন। অঙ্কুন বলে তার স্তনে দুধ আসছে না। স্বামী দুঃখ প্রকাশ করে বলে প্রতিদিন তাকে কষ্ট দেওয়ার জন্য সে দুঃখিত। অঙ্কুন বলে সে উপায় বের করবে। এর পরের দৃশ্য গুহায় দেখা যায় এক নারী অঙ্কুনের মুখে তাবিজ সূচ ঢুকিয়ে দিচ্ছে। এরপর দেখা যায় অঙ্কুন যাত্রাপালায় অভিনয় করছে। প্রচুর দর্শক আসছে, আর সে খুব ধনী হয়ে উঠেছে। অঙ্কুন তারিকে বলে তাদের সবাই তার ভুলের শিকার। সে জানায় সূচের অভিশাপ যেন তার সঙ্গে শেষ হয়, এজন্য সবাইকে সেই বাড়ি থেকে সরিয়ে দিয়েছিল। না হলে অভিশাপ তারিকেও ছাড়ত না, আর কাদের হয়ে যেত মানব বলি। এমনকি তার সন্তানরাও অভিশাপ বয়ে বেড়াতো। অঙ্কুন তারিকে অনুরোধ করে সে যেন অভিশাপ ভাঙতে তাকে সাহায্য করে। তারে জিজ্ঞেস করে তাকে কি করতে হবে। অঙ্কুন উত্তর দেয় সূচগুলো যেখানে পেয়েছিল সেখানে ফেরত দিতে হবে, মুখোশ ধ্বংস করতে হবে, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে এবং আর কখনো ফিরে আসা যাবে না। সে সতর্ক করে দেয় সপ্তম দিনের আগে কাজ শেষ না করলে বিপদ হবে। অঙ্কুর তাকে এক মন্ত্র দেয়, কিন্তু ঠিক তখনই এক নারী পেছন থেকে এসে অঙ্কুনকে শ্বাসরোধ করে অন্ধকারে টেনে নিয়ে যায়। তারই এরপর কাদেরকে সূচের কথা জিজ্ঞেস করে। কাদের দুঃখ প্রকাশ করে বলে সে এগুলো বিক্রি করতে চেয়েছিল, কারণ তার অনেক ঋণ। তারই খেপে গিয়ে বলে সে সবাইকে বিপদে ফেলেছে এবং সূচ ফেরত চাইলে কাদের ব্যাগ থেকে সূচ বের করে দেয়। এদিকে হানিফ ঘুম থেকে উঠে দেখে সে হাওয়ায় ভাসছে। ভয় পেয়ে সে বিয়নকে ডাকে। বিয়ন্দ আতঙ্কে চিৎকার করে মাকে ডাকে। তারই আর কাদের ঘরে এসে দেখে বাচ্চারা ছাদের সাথে আটকে আছে। একে একে তারা নিচে পড়ে, কিন্তু অদৃশ্য এক শক্তি তাদের টেনে নিয়ে যেতে থাকে। তারা বিয়নকে ধরে রাখতে পারে। এদিকে হানিফ সাহায্যের জন্য চিৎকার করে।
শেষে সেই শক্তিটি সবাইকে ছেড়ে দিল, হানিফকে টেনে বাইরে নিয়ে যায় এবং দরজা বন্ধ হয়ে যায়। পরে কাদের তারির কাছে ক্ষমা চায়। তারি জিজ্ঞেস করে হানিফকে কোথায় খুঁজবো। কাদের বলে সুচগুলো যেখানে পাওয়া গেছে সেখানে ফেরত দিতে হবে। তারা আবার গুহায় যায়। তারি সুচ হাতে নিয়ে মন্ত্র পাঠ করে এবং সুচ পানিতে ফেলে দেয়। উঠে দাঁড়িয়ে সে বলে, তোমাদের যা ছিল আমি তা ফিরিয়ে দিয়েছি, এখন আমার ছেলেকে ফিরিয়ে দাও। কিন্তু এক ভয়ঙ্কর কণ্ঠ বলে, আমি কেবল আমার পাওনা নিচ্ছি, যা তোমার মা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভাঙা যাবে না। হঠাৎ পানিতে এক দেহ ভেসে ওঠে। তারা ছুটে যায় এবং দেখে ওটা হানিফ। তাই হানিফকে পানি থেকে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায়। কাদের চিৎকার করে। তারি ফিরে তাকিয়ে দেখে কিছু একটা তাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। এরপর কাদের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। দেখা যায় কাদের মুখোশ পরা নারীদের মাঝে একজন বলে, আমি কেবল আমার পাওনা নিচ্ছি। সে আরো বলে, যা পানি থেকে এসেছে তা পানিতেই ফিরবে, যা মাটিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা মাটিকেই দিতে হবে, এটি ভাঙা যাবে না। মরিয়া হয়ে তারই মুখোশ বের করে। পাথর দিয়ে মন্ত্র পাঠ করে সেটি ভেঙে ফেলতে থাকে। নারীর মুখোশও ফাটল ধরে। তারই আঘাত করতে করতে মুখোশ ভেঙে ফেলে। নারীদের মুখোশ ধ্বংস হয়ে যায়। বাকি মুখোশধারীরা পানি থেকে সরে যায় কাদেরকে রেখে। কাদের মনে করে সে বেঁচে গেছে আর হাসে। ঠিক তখনই নারী আবার উঠে এসে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তারি তাকে বাঁচাতে দৌড়ে আসে, কিন্তু দেরি হয়ে গেছে। কাদের হারিয়ে যায়। পরের দিন তারি ও তার সন্তান এবং ইয়াতি যার যার বাড়ির দিকে রওনা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এর 100 দিন পর অঙ্কুনের ঘরে তার ছবির ফ্রেমটি ফাঁকা দেখা যায়। এর পাশে আমরা দেখতে পাই অঙ্কুন আবার নাচ করছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।